গতকালকে টিটো ভিলানোভার জন্মদিন ছিল। এটা আসলে মনে ছিল না। আমার মনে হয় না যে খুব বেশি লোক মনে রাখতে পারছেন, কারণ টিটো ভিলানোভা তো আসলে পেপ গার্দিওলা বা অ্যালেক্স ফার্গুসনের মতো কোনো বিশ্বজয়ী কোচ না যে সবকিছু জিতছেন, ওরকম কেউ না। এমনকি মানে খেলোয়াড় হিসেবে তো খুবই লো প্রোফাইল খেলোয়াড় ছিলেন, কখনো বার্সেলোনা বা কোনো বড় দলের মূল দলে খেলতে পারেন নাই। তো এইরকম একটা লোককে আপনি কেন মনে রাখবেন? অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন শুধু বার্সেলোনা সমর্থকরা। আমার ধারণা পৃথিবী জুড়ে ফুটবল সমর্থক যারা ফুটবলকে ভেতর থেকে ভালোবাসেন, সেটা বার্সেলোনা হন আর রিয়াল মাদ্রিদ হন, আপনি যদি ইকার ক্যাসিয়াসের মতো কেউ হন, তাহলে আপনি মনে করতে পারবেন যে টিটো ভিলানোভা কে ছিলেন। হ্যাঁ, আজ থেকে অলমোস্ট 13-14 বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। মানে খুব অল্প সময়ের জন্য আলোতে আসছিলেন, সেই অল্প একটা সময় বিদ্যুৎ চমকের মতো এই পৃথিবীরে মানে মুগ্ধ করে ফেলছিলেন এই মানুষটা। খুব অল্প একটা সময়ে এই পৃথিবীকে অনেক ম্যাজিক দেখায় গেছে। সেই মানুষটার নাম টিটো ভিলানোভা, বার্সেলোনার একটা বছরের কোচ টিটো ভিলানোভা। ও টিটো ভিলানোভার কালকে জন্মদিন ছিল। টিটো ভিলানোভা কে ছিলেন, টিটো আমাদের কে ছিলেন, এই ব্যাপারটা ছোট্ট করে একটু বলি। আমি নিশ্চিত আপনারা যারা এই আলাপ শোনেন, বার্সেলোনার খেলা দেখেন, তাদের অনেকেরই টিটোর কথা মনে আছে। মনে না থাকার কোনো কারণ নাই। খুব বেশি দিন আগের কথা না তো, 2013 সালে টিটো আমাদের ছেড়ে গেছেন। তো এর আগে বার্সেলোনার যে গোল্ডেন টাইমটায় টিটো কিন্তু নেপথ্যের নায়কদের একজন ছিলেন। টিটো কেমন ভাবে বার্সেলোনার সঙ্গে ছিলেন, আসলে ঠিক বার্সেলোনা না বলে কাতালান বললে সবচেয়ে ভালো হয়। টিটোর জন্ম কাতালান এলাকায়, এবং জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত কাতালান এলাকা থেকে তাকে কেউ বিচ্ছিন্ন করতে পারে নাই। ওইখানে বার্সেলোনার একাডেমিতে লা মেসিয়াতে খেলা শিখছেন, সেখান থেকে বার্সেলোনার বি দলে ট্রাই করছেন নিজেকে একটু টপ গ্রেডে নিয়ে যাওয়ার, পারেন নাই, টিটো পারেন নাই। তারপর ছোট ছোট ক্লাব, একটা ক্লাব বাদে যতদূর মনে পড়ে সবগুলো ক্লাবই কাতালান লিগের ক্লাব। এমনকি কাতালান প্রিমিয়ার লিগেরও সেকেন্ড ডিভিশনে খেলছেন, কিন্তু কাতালোনিয়া ছেড়ে যেতে চান নাই। একেবারে কেউ ডাকে নাই তা না, মাদ্রিদের ছোট ছোট ক্লাব ডাকছে বা স্পেনের অন্যান্য অংশ থেকে ডাকাইছে, এমনকি স্পেনের বাইরে থেকেও ডাক আসছে, কিন্তু টিটো কাতালোনিয়ার বাইরে গিয়ে নিজেরে মানায় নিতে পারেন নাই। স্পেশালি পরে একটু হওয়ার পরে আসলে বার্সেলোনা ছেড়েই যেতে পারতেন না। বার্সেলোনাতে একদম নিজের প্রাণটা আটকা ছিল। বার্সেলোনাতে খেলা শিখছেন, বার্সেলোনাতে করছেন, তারপর খুব অল্প বয়সে খেলা ছেড়ে দিলেন। খেলা ছেড়ে দিয়ে বুঝলেন যে মানে খেলোয়াড় হিসেবে আসলে ফুটবলকে খুব বেশি দেওয়ার ছিল না। কোচিং শুরু করলেন, সেটাও কাতালান বিভিন্ন দলের, ছোট ছোট দল, আপনি নামও মনে করতে পারবেন না, কোনোদিন নামও শোনেননি। ওগুলো কাতালোনিয়ান প্রিমিয়ার লিগের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন দল। বুঝতে পারতেছেন, কাতালান প্রিমিয়ার লিগ হচ্ছে স্পেনের, যদি আপনি লিগের র্যাঙ্কিং করেন তাহলে থার্ড ডিভিশনে পড়ে। তার আবার সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের দলকে কোচিং করাতেন। তখন টিটোর এই ব্যাপার স্যাপারে কিন্তু একটা লোক সবসময় টিটোর দিকে নজর রাখছেন, সেটা হচ্ছে টিটোর ছোটবেলার বন্ধু। বন্ধু মানে 1-2 ব্যাচ সিনিয়র জুনিয়র, কিন্তু খুব ভালো বন্ধু, পেপ গার্দিওলা। গার্দিওলাকে যখন অবসর নিলেন, গার্দিওলা নেওয়ার পর গার্দিওলা যখন বার্সেলোনা বি দলের দায়িত্ব নিলেন, তখন গার্দিওলা টিটোকে ফোন দিলেন। টিটো তখন ওই যে প্রিমিয়ার লিগের একটা সেকেন্ড ডিভিশনের দলকে কোচিং করাচ্ছেন, কি জানি নাম। টিটোকে ফোন দিলেন যে টিটো তুমি কি বার্সেলোনায় আসবা? হ্যাঁ, টিটো তো পাগল, টিটো তো বার্সেলোনায় আসার জন্যই আসে। টিটো বললো অবশ্যই আসবো, কিন্তু আমার কাজ কি? তো বললো তুমি আমার সঙ্গে ওই বার্সেলোনা বি দলের কোচিং টিমে কাজ করবা। টিটো কোনো কিছু আর না জিজ্ঞেস করে বার্সেলোনায় চলে আসছে। এসে সে গার্দিওলার সঙ্গে 2007 সালে কাজ করা শুরু করছে। দুজনে বার্সেলোনা বি টিমটা তখন থার্ড ডিভিশনে খেলে, ওরা কি জানি বলে, আমি টেরেসা লিগ বা এরকম কি যেন বলে। দুজনে সেখান থেকে বার্সেলোনা বি দলটাকে সেকেন্ড ডিভিশনে তুললো। ওদিকে রাইকার্ড তখন চলে গেল, মানে বার্সেলোনা মূল দলের কোচ। রাইকার্ড চলে যাওয়ায় এখন বার্সেলোনা এই কাজটা একটা লম্বা সময় পর্যন্ত এই ঐতিহ্যটা ধরে রাখছে যে খেলোয়াড় যেমন লা মেসিয়া থেকে এসে
বার্সেলোনা মূল দলের অধিকাংশ জায়গা নেবে। কোচও সেরকম লা মেসিয়া হয়ে, মানে প্রথমে লা মেসিয়ার কোচিং করাচ্ছে, পরে ইয়েতে আসছে, বিতে আসছে, তারপরে আপনার মূল দলে আসছে। এটা বার্সেলোনার দীর্ঘকালের ট্র্যাডিশন ছিল। পরে বার্তেমেও তো এইসব সব ধ্বংস করে দিছে, বার্সেলোনার স্ট্রাকচারটাই ধ্বংস করে দিচ্ছে। কালচার, পরম্পরা কিচ্ছু এখন আর নাই। আমি জানি না ফ্লিকের সময় কিছু ফিরবে কিনা। ফ্লিক নিজেই তো অত বেশি কাতালান না, ওই ব্যাপারটার মধ্যে কিছু পলিটিক্স, কিছু জিও পলিটিক্স এগুলো আছে। তো যাই হোক, যেখানে ছিলাম, হ্যাঁ, এর মাঝখানে টিটো একটা সময়ে আপনার লা মেসিয়ার মানে আন্ডার 16 যে দলটা, মানে ওদের একাডেমির একটা আন্ডার 16 দল আছে, ওই দলেরও কিছুদিন কোচিং করাছে, কিছুদিন মানে 1-1.5 সিজন কোচিং করাছে। এটা বলে রাখলাম কারণ এটা আপনি পরে দেখবেন যে এটার একটা ম্যাজিক আছে। ওই 1-1.5 সিজনের ইয়ের সঙ্গে, গার্দিওলার সঙ্গে কাজ করতেছে, 2007-8 কাজ করলো। তখন বার্সেলোনা কর্তৃপক্ষ বললো যে রাইকার্ড চলে যাচ্ছে, তোমরা মূল দলের দায়িত্ব নাও, মানে গার্দিওলাকে বললো। তো গার্দিওলা বললো যে টিটোকে আমার সঙ্গে লাগবে, টিটোকে ছাড়া আমি পারবো না। দেখেন, দুইটা লোকের ফিলোসফিতে সামান্য হলেও ডিফারেন্স আছে। গার্দিওলা ক্রুয়েফের ফুটবলটাকে একটু ইম্প্রোভাইজ করে খেলে, আর ইয়ে টিটোর কাছে মনে হয় যে ফুটবলের চূড়ান্ত রূপ আসলে যোগবনিত। যদিও সে কাতালান সবকিছু কিন্তু টিটোর ফুটবল দর্শন জুড়ে হচ্ছে যোগবনিত। দুইটা ফুটবল খুব কাছাকাছি। ক্রুয়েফের টোটাল ফুটবল আর যোগবনিতর মধ্যে আপনি খুব বেশি পার্থক্য পাবেন না, তবে যোগবনিত আরো অনেক বেশি পাসিং, আরো অনেক বেশি অ্যাটাকিং, এবং যোগবনিত আবার একটা জায়গায় আলাদা, সেটা হচ্ছে টোটাল ফুটবল থেকে গার্দিওলার যে ফুটবল, এই গার্দিওলার ফুটবল থেকে টিকি টাকার থেকে একটু আলাদা হচ্ছে, এই টিকি টাকার মতো অর্থহীন পাস কম থাকবে। তো যাই হোক, এসব টেকনিক্যাল আলোচনা আরেকদিন করবো না, কিন্তু এটুকু বললাম কেন, এটুকু বললাম হচ্ছে টিটো আর গার্দিওলার এই যে খুব কাছাকাছি কিন্তু একটু বিরোধাত্মক যে ফিলোসফি, এই ফিলোসফি বার্সেলোনাকে একটা অসাধারণ উপহার দিল। গার্দিওলা একটা ডিসিশন নিত, সেই ডিসিশনকে চ্যালেঞ্জ করার জন্য টিটো ছিল। টিটো কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, মানে গার্দিওলা বলতো যে যাও পানি নিয়ে আসো, ওই রকম না। টিটো হচ্ছে, গার্দিওলা যেটা বলতো ওই সময়, যে টিটো হচ্ছে আমার পরিপূরক, আমি একটা চিন্তা করি ওটাকে কমপ্লিট করে টিটো। এরকম ভাবে ফিলোসফিক্যালি দুইজনে বার্সেলোনাকে 2008 থেকে 2011 পর্যন্ত কোচিং করালো। এবং এই সময় কি কি ঘটছে স্প্যানিশ ফুটবলে, ইউরোপিয়ান ফুটবলে এবং আন্তর্জাতিক ফুটবলে, সেটা আমার মনে হয় না যে আপনাদের খুলে বলার কোনো দরকার আছে। টিটো গার্দিওলা এই জুটি প্রথম সিজনেই বার্সেলোনাকে 6টা ট্রফি এনে দিল। তার ভিতরে আপনার বার্সেলোনার ইতিহাসে প্রথমবারের মতো তারা ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তারপরে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে, এই 4টাই জিতল। মানে এছাড়াও দুটো ছোটখাটো ট্রফি, সম্ভবত ওয়ান গাম্পার ছিল, আর একটা কি জিতল, মোট 6টা ট্রফি জিতলো প্রথম সিজনে। এরপর তো 2011 পর্যন্ত আপনারা জানেন যে কিভাবে টোটাল পৃথিবীর ফুটবলকে ডমিনেট করছে বার্সেলোনার এই টিমটা। হ্যাঁ, ওই সময় বার্সেলোনার যে টিমটা, ধরেন ফরওয়ার্ডে হচ্ছে মেসি, পরে নেইমার, সুয়ারেজ, তারপরে মিডফিল্ডে ইনিয়েস্তা, জাভি, পেছনে দুপাশে দানি আলভেজ, তারপরে আবার ডিফেন্সিভ মিডফিল্ডে বুস্কেটস, একেবারে সেন্ট্রাল ডিফেন্সে হচ্ছে কার্লোস পুয়োল। মানে আপনি কোথায় ছেড়ে কোথায় তাকাবেন, পুরো টিমটাই স্টারডাস্টেড। কিন্তু এই টিমটা কোথা থেকে আসছে? এই টিমটার 99% মেম্বার হচ্ছে লা মেসিয়া থেকে আসছে। লা মেসিয়া থেকে এদের এই দুজন মানুষ তিলে তিলে গড়ে আয়নে মাঠে ছেড়ে দিছে। এরা জন্মে তারকা হয় না, এদেরকে এই দুজন মানুষই, এই গার্দিওলা এবং টিটোই তারকা বানাইছে। ফলে এই যে ভুবন জয়ের কাজটা, এই ভুবন জয়ের কাজটা ম্যাজিক্যাল অর্থে গার্দিওলা এবং টিটো করলো। এখানে আরেকটা মজার জিনিস যদি আমরা মনে করি, সেটা হচ্ছে ওই যে বলছিলাম টিটো বছর দেড়েক বার্সেলোনার আন্ডার 16 দলটা চালাইছিল। ওই 1.5 বছরে সে একটা মহৎ কাজ করছিল। ওই সময় তার ওই আন্ডার 16 দলটায় মেম্বার ছিল কারা মনে আছে? পিকে, তারপরে সেস ফ্যাব্রিগাস,
পরে ইংলিশ লিগ থেকে আবার ফিরে আসছিল শেষ, তারপরে বুস্কেটস, তারপরে মেসি, আরো কে কে যেন ছিল, পরে মূল টিমে খেলছে। তো এর মধ্যে একটা মহৎ কাজ টিটো যেটা করলো সেটা হচ্ছে মেসি তার জীবনে কোনো লেভেলে এর আগ পর্যন্ত স্টার্টার পায় নাই, স্টার্টার হইতে পারে নাই। বিভিন্ন সময় বদলি হিসাবে একটু নামাইছে, অমুক করছে তমুক করছে, মানে ফার্স্ট ইলেভেনে মেসির খেলাই হচ্ছিল না। সেই জিনিসটা টিটো প্রথম করলো। টিটো বললো যে এই ছেলে তো রেগুলার ইলেভেনে খেলার কথা। টিটো জোর করে পিচ্চিটারে মাঠে নামায় দিল। যেদিন টিটো মারা গেছে সেদিনও, এবং যেদিন টিটোকে ছেড়ে মানে টিটো নিচ্ছেন যে না আর ফুটবল পারবেন না, সেদিনও মেসি 1000 বার বলছে যে আমার জীবনের সবচেয়ে বড় ব্রেকটা আমার টিটো দিচ্ছে, যে সে আমার প্রথম ফার্স্ট ইলেভেনে নামাইছে। তো মেসিকে যে লোকটা এই ব্রেকটা দেয়, সেস ফ্যাব্রিগাসকে দেয়, পিকের দেয়, সেই লোকটার ভিতর তো একটা অন্যরকম কিছু আছে। এরপরে সেই ঝলকটা আমরা দেখলাম একটা বছর 2012 সালে, যখন গার্দিওলা সিটিতে বায়ার্নে চলে গেল। গার্দিওলা তো প্রথম গেল বায়ার্নে। তখন টিটোর কিন্তু এর আগের বছরই ক্যান্সারটা ধরা পড়লো, থ্রোট ক্যান্সার, গলার ক্যান্সার। তো সেটা নিয়ে খুব একটা মিডিয়া হাইপ ছিল না ওদের দেশে। তো প্রাইভেসি মানে পার্সোনাল লাইফ প্রাইভেসি অনেক বেশি, ফলে এটা খুব একটা মিডিয়া আসে নাই, আমরা জানতাম না। টিটো ওই অবস্থায় আমি খেয়াল করতাম যে টিটো গলায় একটা মাফলার জড়ায় ঘুরতেছে। আমি জানি না এটার সঙ্গে তার ওই অসুখের কোনো সম্পর্ক আছে কিনা, থাকলেও থাকতে পারে, কারণ এর আগেই একটা দুইটা অস্ত্রোপচার হয়ে গেছে। টিটো মেডিকেশন নিচ্ছেন, ছোটখাটো থেরাপি লাগতেছে, তার ভেতরে টিটো দুর্দান্ত টিম চালাচ্ছেন। দেখেন টিটোর ওই টিমটা ইউসিএল জেতে নাই বা ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতে নাই, শুধু লা লিগা জিতছে। সেই লা লিগা জিতছে হচ্ছে লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো কোন দল 100 পয়েন্ট নিয়ে লা লিগা জিতছে। মানে 100 পয়েন্ট নিয়ে লা লিগা জেতার অর্থ বোঝেন। 100 পয়েন্ট নিয়ে লা লিগার অর্থ হচ্ছে যে এই দলটা অধিকাংশ ম্যাচ জিতছে, ড্র না, অধিকাংশ ম্যাচ জিতে এখানে আসছে, শতকরা 90% ম্যাচ জিততে হয়েছে। লা লিগায় হয়তো আপনাদের বিবেচনায় ইংলিশ লিগের মতো অত বড় বড় দল নাই, তারপরেও এখানে এত পার্সেন্টেজ উইন, এবং আপনি যদি গোল ডিফারেন্স দেখেন, আমি এখন আর মনে করতে পারি না যে গোল ডিফারেন্স, সেটাও হিউজ ছিল। মানে কি অ্যাটাকিং, কি পাসিং, এবং কি অব্যর্থ খেলা টিটোর ওই দলটা, দ্যাট ওয়াজ ম্যাজিক। আমি গার্দিওলার খেলা দলকে, গার্দিওলার বার্সেলোনাকে কোনোভাবেই ছোট করতেছে না। গার্দিওলার বার্সেলোনা তো সবার উপরে, কিন্তু টিটোর বার্সেলোনা ম্যাজিক। টিটোর বার্সেলোনার খেলা দেখা এটা একটা ম্যাজিকের মতো ছিল। আমি প্রথম টিটোর নাম জানি হচ্ছে সম্ভবত 2009-এ। তখন মরিনো হচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ। মরিনো তো যেখানে যখন যায়, মানে ওনার প্রতি আমার রেসপেক্টের কোনো অভাব নাই, কিন্তু উনি তো একটু কেমন মানে খেপাটে টাইপের লোক না, সবার সঙ্গে দুষ্টুমি করতেছে, খোঁচাচ্ছে, প্রেস কনফারেন্সে আসি করতেছে। তো একটা এল ক্লাসিকোতে হঠাৎ করে তার সঙ্গে গার্দিওলার লেগে গেল। গার্দিওলার সঙ্গে সাধারণত তেমন কারো লাগে না, কিন্তু মরিনোর সঙ্গে ওই ম্যাচে লেগে গেল। আর মরিনো তো লাগানোর জন্যই ব্যস্ত থাকে, তার তো একটা মানে বড় বিনোদন জীবনে হচ্ছে প্রতিপক্ষের কোচদের সঙ্গে লাগালাগি করা। অন্য ওই অনফিল্ড ঝামেলা করলো। গার্দিওলার দিকে দেখি মানে ম্যাচ দেখতেছে, ম্যাচের সম্ভবত হাফ টাইম, গার্দিওলার পাশ থেকে যাওয়ার সময় গার্দিওলার একটা ধাক্কা দিচ্ছে মরিনো, এমন একটা ভাব সে খেয়াল করে নাই। এই ধাক্কাটা দিতে গিয়ে হাতটা কিভাবে যেন পেছনে থাকা টিটো চোখে লাগছে। টিটো কি করছে, খচ করে মানে গার্দিওলা পুরো ব্যাপারটা অ্যাভয়েড করে হেঁটে চলে যাচ্ছে, যে ওর সঙ্গে ঝামেলা করে লাভ নেই। গার্দিওলা তো মরিনো সম্পর্কে জানে। টিটো কি করছে, পেছন থেকে ফিরে এসে মরিনোর কান কাঁপচায় ধরছে। মানে সে তার বসের সঙ্গে ফাজলামো করতে গিয়ে আমার চোখে আঙ্গুল লাগাইছে, এটা প্রতিদান না দিলে তো চলতেছে না। সে সঙ্গে সঙ্গে মরিনোর কান কাঁপচায় ধরছে। পরদিন আমি এপিস লাগে দেখলাম যে এই লোকটার নাম টিটো ভিলানোভা। তখন লোকটা সম্পর্কে কৌতূহলী হয়ে খোঁজ খবর নিলাম, এবং 2012 সালে তো তার ম্যাজিকই দেখলাম। 2012 সালের পরে আর পারলেন না। 2012 সালের পরে শরীরের অবস্থা খুবই খারাপ হলো, ঘন ঘন নিউ ইয়র্ক যেতে হচ্ছিল, স্পেনেও ট্রিটমেন্ট চলতেছিল, কিন্তু ওই সময় আর নিজেকে ক্যারি করতে পারতেছিলেন না। ফলে 2012 মৌসুম শেষ হতেই উনি বার্সেলোনা কর্তৃপক্ষকে জানায় দেন যে নতুন কোচ খোঁজার জন্য, এবং মানে সরি টু সে
টাটা মার্টিনোর মতো একটা মানে খুবই লোক, নাকাম লোক সে টিটোর জায়গা নিয়েছিলেন। তো যাই হোক, টিটো বিছানায় শুয়ে গেলেন। তো টিটো শেষ বেলায় ছোট দুটো ছিল, অপ্রাপ্তি ছিল। একটা হচ্ছে ক্লাব তার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, কথা আমি বলবো না, তবে ক্লাব চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছিল, নিউ ইয়র্কে বিশেষ বিমানে করে পাঠানো, স্পেশাল হসপিটাল ভাড়া করে ট্রিটমেন্ট করানো, এগুলো করাইছে। বার্সেলোনার এইসব দোষ দেওয়া যাবে না, কিন্তু ক্লাব টিটোর কিছু কথা রাখে নাই। তার ভিতরে একটা বড় ব্যাপার ছিল হচ্ছে টিটোর সঙ্গে গার্দিওলা যখন 2012-তে বিদায় নিল, 2011-তে বিদায় নিল, তখন টিটোর সঙ্গে কোনোভাবে হোক গার্দিওলার একটা দূরত্ব তৈরি হয়েছিল। এটা কিন্তু বাল্য বন্ধু, সেই থেকে জীবনের প্রথম সফলতাগুলো এরা একসাথে পাইছে। মানে এদের জুটিটা হওয়ার কথা ছিল যে এরা দীর্ঘ জীবন পর্যন্ত একসঙ্গে পৃথিবীতে লড়াই করবে, কিন্তু সেই জুটিটা খুব অল্প বয়সে ভেঙে গেল। গার্দিওলার সঙ্গে অনুমান করা যায় যে ওই সিজনের, তার গার্দিওলার বিদায় সিজনের কোনো এক সময় টিটোর একটা দূরত্ব শুরু হয়, যে দূরত্বের ফলেই টিটো বার্সেলোনার দায়িত্ব নেয়, গার্দিওলার সঙ্গে আর যায় নাই। সেটাও বড় কথা না, যে কেউ নিজের ক্যারিয়ার নিয়ে অ্যাম্বিশাস হতে পারে, এটা দিয়ে কিছু বোঝা যায় না। টিটো নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে ভাবতেই পারেন। কিন্তু যেটা দুর্ঘটনা ঘটে সেটা হচ্ছে যে টিটো যখন নিউ ইয়র্ক থেকে থার্ড টাইম ট্রিটমেন্ট করায় আসতেছেন, প্রায় 3 মাস নিউ ইয়র্কে ছিলেন, ওখান থেকে যখন স্পেনে ফিরলেন, বার্সেলোনায় ফিরলেন, তখন হুট করে বার্সেলোনার কোনো এক কর্মকর্তা প্রেসে বলে বসলেন যে গার্দিওলা গার্দিওলা তো কাতালান, গার্দিওলার বাড়িও বার্সেলোনায়, গার্দিওলা কতটা কাতালান বা কতটা বার্সেলোনার লোক এটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ সে একবারও টিটোকে দেখতে হসপিটালে যায় নাই। মাইন্ডেড, গার্দিওলার বাড়ি কিন্তু তখন মানে অস্থায়ী বাড়ি কিন্তু তখন নিউ ইয়র্কে, সম্ভবত গার্দিওলাকে তখন তাহলে ম্যান সিটিতে চলে আসছে না, আই এম নট শিওর। যাই হোক, গার্দিওলা তখন নিউ ইয়র্কে এক ধরনের মানে সেটেল ছিলেন, কিন্তু নিউ ইয়র্কে থাকা সত্ত্বেও একই শহরের একটা হাসপাতালে টিটোর চিকিৎসা চলতেছে। বার্সেলোনা অভিযোগ করলো যে টিটোকে বা গার্দিওলা একবারও দেখতে আসেন নাই। এই পুরো ঘটনাটা খুব থমথমে একটা পরিবেশ তৈরি করলো। এই ব্যাপার নিয়ে মেসি, জাভি, ইনিয়েস্তা প্রত্যেককে মিডিয়া ক্রস চেক করার চেষ্টা করছে, কেউ মিডিয়াতে মুখ খোলেনি। শেষ পর্যন্ত খুবই অসুস্থ অবস্থায় টিটো স্বেচ্ছায় মিডিয়া ডেকে পাঠাইছিল, ডেকে পাঠায় মিডিয়া একটা ক্লারিফিকেশন দিছিল। ও আবার গার্দিওলা এর মধ্যে কি করলো, গার্দিওলা ইংলিশ মিডিয়া বলে বসলো যে বার্সেলোনা একটা নোংরা গেম খেলতেছে, আমার অসুস্থ বন্ধুকে আমার বিপক্ষে ব্যবহার করে আমার দুর্নাম করতেছে। তো টিটো এই দুটো কথাই হজম করা কঠিন ছিল। এক হচ্ছে পার্সোনাল লাইফে তার সঙ্গে গার্দিওলার কি হয়েছে এটাও সে চায় না প্রেসে আসুক, দ্বিতীয় কথা গার্দিওলা এরকম একটা অ্যাটাক করবে বার্সেলোনাকে এটাও সে আশা করে না। ফলে টিটো তখন যেটা করলো, মিডিয়াতে কথা বলল। টিটো বলল যে বার্সেলোনার অভিযোগটা পুরোপুরি সত্যি না, এবং খানিকটা সত্যিও। সেটা হচ্ছে কেমন, যে আমি যেদিন পৌঁছালাম নিউ ইয়র্কে সেই দিন অপারেশনের আগে পেপ আমারে দেখতে আসছিল, এটা সত্যি। পেপ যে একেবারে আসে নাই এটা বলা যাবে না, দেখতে আসছিল। কিন্তু আমার পেপের দরকার ছিল পোস্ট অপারেটিভ টাইমটায়। আমাকে যখন পোস্ট অপারেটিভ থেকে কেবিনে দিল, তখন আমার বন্ধু বলে কেউ ছিল না, শুধু আমার ওয়াইফ ছিল আমার পাশে, ছেলে ছিল, ওর ছেলেটা এখন বার্সেলোনা বি দলে খেলে। তো বললো যে সেই সময় আমার একটা বন্ধু দরকার ছিল। তো আমাদের যাই ঘটুক, আমার তো এই পৃথিবীতে বন্ধু বলতে আসলে শুধু পেপই। আমার এই হসপিটাল থেকে কয়েক কিলোমিটার দূরে তার বাসা, প্রায় মানে এখান থেকে নিশ্চয়ই সে যাতায়াত করে। পেপ কিন্তু আর আমার এই 3 মাসের মধ্যে একবারও দেখতে আসেনি, ইভেন একটা ফোনও দেয় নাই, কখনো আমার সঙ্গে ফোনেও কথা হয় না, এবং সেই থেকে আজ পর্যন্ত আমাদের আর দেখা হয় নাই। ফলে বার্সেলোনা কর্তৃপক্ষ যেটা বলছে আমার যে কষ্টের জায়গাটা, সেটা কিন্তু সত্যি, যে পেপের সঙ্গে আমার এক মানে আমি আমার বন্ধুরে আমার প্রয়োজনের সময় পাইনি। যখন আমার জীবনে সবচেয়ে বেশি দরকার ছিল আমার বন্ধুটাকে, সেই সময় আমার বন্ধু আমার পাশে থাকে নাই, সে আমার দেখতে আসে নাই। তো এটা হজম করা খুব কঠিন ছিল। পেপ গার্দিওলার প্রতি আমার তীব্র ভালোবাসা আছে, তীব্র ভালোবাসা। আবার টিটোর প্রতি একটা ব্যাখ্যাতীত ভালোবাসা। টিটোর ভক্ত হওয়ার তো সুযোগ নেই, টিটো এমন বেশি কিছু করে দেখেন নাই, ওই শুধু 100 পয়েন্টের একটা লিগ,
ওইটা দিয়ে তো আর বলা যায় না যে টিটোরে আমি ওই মুখ জায়গায় দেখি তমুক জায়গায় দেখি, কিন্তু টিটো লোকটার প্রতি একটা ব্যাপক ভালোবাসা ছিল। ফলে এই যে কথা চালাচালি, এই পুরো ব্যাপারটা আমাদের খুব পাজলড করে দিয়েছিল। এবং সেই লোকটা হচ্ছে মৃত্যুশয্যায় শুয়ে থেকে এই কথা চালাচালির মধ্যে পড়লো। আরেকটা খুব অশোভন ব্যাপার ঘটলো, সেটা ঘটালো বার্সেলোনা কর্তৃপক্ষ। সেটা হচ্ছে বার্সেলোনা কর্তৃপক্ষ তখনও বার্তেমিউ বোধহয় আগের দফার প্রেসিডেন্ট। তো বার্তেমিউ তখন থেকেই মেসির সঙ্গে ওই যে একটা দূরত্ব তৈরি করা, মেসির বেতন কমানো, নানা রকম ভেজাল করতেছিল। ওই অবস্থায় টিটোকে একদিন মেসি দেখতে গেছে বার্সেলোনাতেই, তার বাসায়। তখন টিটো মেসিকে বলছে যে দেখো আমার তো টাইম শেষ, আমি তো আর এই সিজনে কোচিংও করাচ্ছি না, টাটা মার্টিনো কোচিং করাবে। আমি জানি এই সিজন 2013-র পরে, আপনারা এটা জানেন কিনা জানেন না, 2013-র পরে কিন্তু মেসির বার্সা ছাড়া মোটামুটি কনফার্ম হয়ে গেছিল। তখন টিটো বলল যে তুমি, আমি হয়তো থাকবো না ওই দিন পর্যন্ত, কিন্তু তুমি আমার জন্য হলেও বার্সেলোনারে আরেকটু টাইম দিয়ে যাও, আর বার্সেলোনার এই মুহূর্তে তোমাকে খুব দরকার। তুমি যদি এখন বার্সেলোনা ছাড়ো, এই যে মিডফিল্ড, এই যে ডিফেন্স, এই যে ফরওয়ার্ড, এর অনেকে বার্সেলোনা ছেড়ে দিবে। ফলে এই জিনিসটা খুব দ্রুত থেমে যাবে। আলটিমেটলি তাই হয়েছে, মেসি ছাড়ছে পরে এসে। সেই বার্তেমিউর সঙ্গে যথেষ্ট কাদা ছোড়াছুড়ি হয়েছে, বার্তেমিউ এই লোকটার সঙ্গে মেসির সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করছে, মেসিকে বার্সেলোনা ছাড়তে হয়েছে। এবং বার্সেলোনা শেষ পর্যন্ত এবার ফ্লিক আসার আগ পর্যন্ত তো ডুবতে 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 নরকে চলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এটার জন্য একটা সিঙ্গেল আউট লোক যদি দায়ী থাকে, সেটা বার্তেমিউ। তারপরও মেসি 2013-তে দল ছাড়ে নাই শুধুমাত্র টিটোকে মৃত্যুসজ্জায় কথা দিছিল বলে। সে টিটোর হাত ধরে বলছিল যে ওকে টিটো, তুমি বলছো আমি থাকবো, আমি অ্যাটলিস্ট এই বছর যাব না। পরে সেটা আরো লম্বা হয়। তো এই দুটো ব্যাপার কিন্তু টিটোর যেটা বার্সেলোনা কর্তৃপক্ষের প্রতি রিকোয়েস্ট ছিল, যে সেটা হচ্ছে মেসি সহ এই গ্রুপটারে আপনারা একটু সম্মান দিয়ে, কারণ এই গ্রুপটাই বার্সেলোনাকে যা আনার এনে দিচ্ছে। আজকে রিয়াল মাদ্রিদের মতো জায়ান্ট, রিয়াল মাদ্রিদ তো ওয়ার্ল্ড ফুটবলের জায়ান্ট। দেখেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিক, এদের যে লেভেল না, আমি বার্সেলোনা সাপোর্টার, আমি বার্সেলোনা সাপোর্টার হয়ে বলতেছি, বার্সেলোনা ওই লেভেলের টিম না, ওই লেভেলের টিম না রে ভাই। ওদের লেভেল, ওদের ব্যয় করার ক্ষমতা, এটা অন্য লেভেলে। এরা হচ্ছে শত বছর ধরে পৃথিবী ডমিনেট করতেছে। বার্সেলোনা সেখানে যেহেতু আধুনিক ফুটবলে কিছু ভালো ফুটবলার পাইছিল, এই জন্য মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের তারা প্রতিদ্বন্দ্বী। এই যে ফিলিংটা যে রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা, এটা হয়েছিল শুধু মেসিদের ওই কয়েকটা ছেলে পেলের জন্য এবং কয়েকজন নিবেদিত প্রাণ কোচের জন্য। সেই লোকগুলোর প্রতি সম্মান দেখাইতে বলছিল টিটো, সেটা দেখানো হয় না। তো যাই হোক, যে সময় চলে গেছে সে সময় তো আর ফিরবে না। কালকেই একটা কার্ড শেয়ার দিলাম, ওইখানে মেসি দেখলাম বলতেছে 2020 সালে যে বার্সেলোনা আমি ছেড়ে গেলেও বার্সেলোনা একই রকম থাকবে, কিন্তু বার্সেলোনাকে ছাড়া আমি কিছু জিততে পারবো না। দেখেন পুরোটা উল্টো হয়েছে। মেসি বার্সেলোনা ছেড়ে আসার পরে ওয়ার্ল্ড কাপ জিতছে, 2বার কোপা জিতছে, একটা ফিনালোসিমা জিতছে, পিএসজিরও একটা লিগ জিতছে, মেসির কিচ্ছু জিততে বাকি নাই। কিন্তু বার্সেলোনা সেখান থেকে কিন্তু কবরে চলে গেছে। ফলে বার্সেলোনার বোঝা উচিত ছিল যে এই টিটো, এই পেপ, এই মেসি এবং এই জাভি ইনিয়েস্তা সহ পুরো টিম, এই পুরো লোকগুলারে সম্মান না দেখানো ফল তাদের পেতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। মেসির ছেলে এখন বলে যে সে বার্সেলোনার হয়ে ইয়ামালের সঙ্গে একসঙ্গে লড়াই করে বার্সেলোনার সুদিন ফিরায় আনবে। হতেও পারে যে আবার একটা সুদিন ফিরে আসবে। সেই জন্য বার্সেলোনা ম্যানেজমেন্টকে, খেলোয়াড় এবং কোচদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সবাই ভালো থাকুক, টিটোর স্মৃতিটা মনে থাক। টিটো 1 বছরের নায়ক হলেও নায়ক তো অনেক বড় নায়ক। দেখেন টিটো যখন মারা যায় তখন সারা পৃথিবীর স্পোর্টসম্যানরা তারে সম্মান জানাইছিল। এই রাফায়েল নাদাল, রজার ফেদেরার থেকে শুরু করে ফুটবলাররা তো সবাই। তার ভিতরে একটা শ্রদ্ধা আমি কখনো ভুলতে পারি না। ইকার ক্যাসিয়াস তার এক্সে, মানে তখনকার টুইটারে লিখছিল যে টিটো, পৃথিবীটা হচ্ছে ফুটবল ম্যাচ। এই ফুটবল ম্যাচে একটা মজার ব্যাপার হচ্ছে কোনো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ নাই, কোনো কাতালান মাদ্রিদিস্তা নাই, কোনো স্পেন ফ্রান্স নাই। এই ফুটবল ম্যাচে একটাই টিম, সেই টিমে তুমি আমাদের কোচ, আর সেই টিমে আমরা সবাই তোমার খেলোয়াড়। সেই টিমে আমরা সবাই তোমার লড়তে চাইছিলাম, কিন্তু ভাগ্যে টিটো বড় আফসোস যে ম্যাচটা শেষ হওয়ার আগেই তুমি মাঠ ছেড়ে যেতে বাধ্য হলে।
নিশ্চিত থাকো এই দুনিয়ার এই মহাজগতের যে জায়গায় তুমি থাকো, তোমার সঙ্গে খেলার জন্য একদিন আমি উদগ্রীব হয়ে আছি। তো ইকার ক্যাসিয়াসের মতো আমরা বলি যে বড় অসময় খেলা ছেড়ে চলে গেছে টিটো। টিটোর জন্য আমাদের ভালোবাসা থাকলো, তার আত্মাটা পরজন্মে শান্তি পাক। যে ছোটখাটো অসন্তুষ্টি অভালোবাসা নিয়ে তার যেতে হচ্ছে, সেইগুলো যেন তারা না পড়ায়। সবাই ভালো থাকবেন, টিটোর জন্য প্রার্থনা করবেন।